This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এনকে ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত। উল্টো মাইক অনুষ্ঠানে আমি কৌশিক শীল, অন্য দিনের মতো আজকেও। আজকের যে টপিকের ওপর আমি আপনাদের শোনাবো, আজকে কথা বলবো, সেই টপিকের নাম এগিয়ে থাকা, এগিয়ে রাখা। এটা মূলত দুটি পর্বে আমি আপনাদের কাছে উপস্থাপিত করব। কি মনে হচ্ছে এগিয়ে থাকা, এগিয়ে রাখা? না, এগিয়ে থাকা, এগিয়ে রাখা মানে কোনো সংবাদপত্রের তাবেদারির কাটাছেঁড়া নয়, বা যারা চোখে চোখ রাখতে জানে কিন্তু সত্য জানতে পারে না তাদেরও পোস্টমর্টেম নয়। আসলে এই যে এনকে ডিজিটাল, এখানে প্রবীর বাবুর মতো মানুষ, প্রসূন বাবুর মতো মানুষ, তারা যেরকম সত্যকে বের করে আনছেন, মিথ্যার বেড়াজাল ছিঁড়ে, মিথ্যার বেড়াজালকে ছিন্ন করে যেমন সত্যকে বের করে নিয়ে আসছেন, তেমনি বিশ্লেষণমূলক কিছু প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরতে চাই। সেই কথাই বলবো, তবে একটু আজকে গল্প দিয়ে শুরু করি। কেন্দ্রীয় সরকারের বেতনভোগী কর্মচারী, সেই বাবুটিকে তার মা একদিন প্রশ্ন করলেন বা বললেন যে, দেখ আজকে তোর মামার বাড়ি যাব, আমাকে কিছু টাকা দে। তো সঙ্গে সঙ্গে ছেলে হাসি মুখে তার ওয়ালেট থেকে একটি 500 টাকার করকরে নোট মার হাতে দিয়ে দিলেন এবং বললেন যে, হ্যাঁ মা, সাবধানে যেও। মা মামার বাড়ি গেলেন, সেখানে একদিন কাটালেন, আবার ফিরে এলেন, যেরকম জীবন তেমনই চলছে। কিন্তু ওই মাসেরই প্রথম দিকে মাঝে মামার বাড়ি গিয়েছিলেন, সেই মাসেরই শেষের দিকে হঠাৎ মায়ের কাছে খবর এলো তার বড় বোনের মারাত্মক শরীর খারাপ। মা আবার ছেলের কাছে গেলেন, গিয়ে বললেন যে, দেখ তোর বড় মাসিমার খুব শরীর খারাপ, আমাকে আবার যেতে হবে মাসিমার বাড়ি, তা আমাকে কিছু টাকা দে। ছেলে একটু ভ্রু কোচকালেন, বললেন, তোমাকে তো টাকা দিলাম 500 টাকা, তুমি শেষ করে ফেলেছ। একটু অনিচ্ছাকৃত, একটু গম্ভীরভাবে 500 টাকার নোট আবার ওয়ালেট থেকে বের করে মায়ের হাতে দিলেন এবং মা বললেন, না তোর যদি অসুবিধা হয় থাক। ছেলে বললেন, না ঠিক আছে তুমি রাখো, একটু গম্ভীরভাবে বলে ছেলে বেরিয়ে গেল। মার মনে হলো ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন, দাঁড় করিয়েছেন, আজকে সে সরকারি চাকরি করছে, মাসে প্রথম সপ্তাহে নয় 500 টাকা নিয়েছে, কিন্তু দরকারেই তো বড় মাসিমার শরীর খারাপ, তার বাড়ি যাব বলে 500 টাকা। কষ্ট পেলেন না। এই ঘটনা আমাদের সংসারে, আমাদের মধ্যবিত্ত জীবনে এই ঘটনা লেগে থাকে। এমন কোনো বাড়ি দেখাতে পারবেন না যে এই ঘটনার সঙ্গে সরাসরি বা একটু ঘুরিয়ে এই ঘটনা তাদের চোখে পড়েনি বা সম্পর্ক নেই। এটি তো একটি ঘটনা গেল। আরেকটি ঘটনা আপনাদের সামনে, আরেকটি গল্প আপনাদের সামনে উপস্থাপিত করছি। যারা বাংলা সিনেমা দেখেন, মূলত মধ্যবিত্ত বাংলা সিনেমা, মধ্যবিত্তকে নিয়ে যে বাংলা সিনেমাগুলো হয়, এই অঞ্জন চৌধুরী পরিচালক হিসাবে এই টাইপের অমুক বউ, তমুক বউ, মেজ বউ, সেজ বউ, এই টাইপের বাংলা সিনেমাগুলো একটু যদি দেখেন, লক্ষ্য করবেন যে স্বামীর অসুস্থতা বা সন্তানের অসুস্থতার জন্য খুব নিম্ন অর্থনীতি শ্রেণীর মানুষ, অর্থাৎ যাদের অর্থনীতি মধ্যবিত্ত নয়, নিম্নবিত্ত পরিবারের মানুষ, তার পাড়ারই কোনো এক উচ্চ অর্থনৈতিক অবস্থা সম্পন্ন ব্যক্তির কাছে অর্থ সাহায্য করতে চান স্বামীর চিকিৎসা অথবা সন্তানের চিকিৎসার কারণে। যার কাছে যান সেই বাবুটি এই সময়ে সাহায্য করতে রাজি হন, কিন্তু রাজি হলেন বটে, কিন্তু এমন একটা কিছু চাইলেন এই অর্থের পরিবর্তে, সেটা সেই মহিলার সম্মান, সেই মহিলার আত্মসম্মানে দারুণভাবে আঘাত করল। সম্মান খুইয়ে তার থেকে পাওয়া অর্থ নিয়ে স্বামীকে সারিয়ে তুললেন। বাংলা সিনেমায় এই ধরনের ঘটনা আমরা বহুবার, বহু বাংলা সিনেমায় বহু ক্ষেত্রে আমরা দেখেছি। নারীর সম্মান লুণ্ঠিত হলো,
নারীর সম্মান, তার স্বাধীনতা লুণ্ঠিত হলো, লজ্জা পেলেন, কাপড়ের আঁচলে চোখ মুছতে মুছতে সেই টাকা নিয়ে বাড়ি ফিরলেন। এরকম বহু সিনেমা আমরা দেখেছি। কেন বলছি এই কথাগুলো, কিসের কারণে বলছি এই কথাগুলো? আসলে বিগত যে লোকসভা ইলেকশন গেল, সেই লোকসভা ইলেকশনে দেওয়ালে দেওয়ালে লেখা হয়েছিল ভিক্ষা নয় চাকরি চাই। যেখানে তৃণমূল কংগ্রেস তার ভোটের প্রচারে দেওয়ালে লিখছেন লক্ষ্মীর ভান্ডার, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যতগুলো প্রকল্প আছে ততগুলো তৃণমূল কংগ্রেস যখন দেওয়ালে লিখছেন, ঠিক পাশাপাশি বিরোধী দলগুলো, মূলত সিপিএম এবং বিজেপি, তারা লিখছেন ভিক্ষা নয় চাকরি চাই। চাকরির ব্যাপারটা নিয়ে নয় পরের দিন আলোচনা থাকবে, আরো পরে অনেক আলোচনা থাকবে, কিন্তু এই ভিক্ষা শব্দটাকে নিয়ে যদি বলা যায়, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার নাম করে বাংলার মায়েদের ভিক্ষা দিচ্ছেন? এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরে এসেছে এবং বাংলার মানুষ তার যোগ্য উত্তরও দিয়েছেন। গত লোকসভা নির্বাচনেও দিয়েছেন, তার আগের পঞ্চায়েত নির্বাচনেও দিয়েছেন। আসলে ব্যাপারটা হচ্ছে এই অর্থনৈতিক স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন, যদি এই ব্যাপারটাকে নিয়ে কেউ ভেবে থাকে, তাহলে যার নাম সর্বাগ্রে উঠে আসে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি এই কথা? যে দুটো ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছিলাম, যে দুটো ঘটনার কথা আপনাদের বলেছিলাম, যে দুটো গল্প আপনাদের শুনিয়েছি আজই এখান থেকে, আপনি বলুন তো, একটি সাধারণ বাড়ির মহিলার হাতে 1000 টাকা প্রতি মাসে চলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, আর যদি তিনি তপশিলি হন বা এসটি শিডিউল ট্রাইব হন, তাহলে তার কাছে চলে যাচ্ছে 1200 টাকা। পশ্চিমবঙ্গের 2 কোটি মহিলা এই লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা এবং তারা এই সুযোগগুলো পেয়ে যাচ্ছে। এতে কি মনে হয় বাংলার নারীদের ক্ষমতায়ন, নারীদের অর্থনৈতিক স্বাধীনতা এতে আসছে না? ইকোনমিক্সে একটি কথা অনেক সময় বলা হয়, ইকোনমিক্সে যারা ইকোনমিক্স নিয়ে যারা কালচার করেন, যাদের পড়াশুনো, তারা বলেন যে অর্থনীতি যত রোল করবে, প্রান্তিক জায়গায় মানুষের হাতে যত বেশি অর্থ থাকবে এবং সেই অর্থ বাজারে যত রোলিং হবে, তত গ্রাম্য অর্থনীতি, শহুরে অর্থনীতি, রাজ্যের অর্থনীতি তত সুদৃঢ় হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে গ্রামীণ মানুষের হাতে, প্রান্তিক মানুষের হাতে, মহিলাদের হাতে এই টাকাটা প্রত্যেক মাসে পাঠিয়ে দিচ্ছে। তাতে কি হচ্ছে? তাতে যার যা প্রয়োজন, কারোর ওষুধ কেনার দরকার হলে তিনি ওষুধ কিনছেন, কারোর নাতি নাতনিদের টুকটাক মেলায়, আমি দেখেছি, আমরা একটা সার্ভে করে পেয়েছি, জিজ্ঞাসা করেছি এই টাকাটা পেয়ে আপনি কি করেছেন, এই মাসে টাকাটা নিয়ে কি করেছেন? কেউ বলেছে বাবা 2টো গামছা কিনেছি, কেউ বলেছেন যে ডাল ফাল ইত্যাদি রাখার কিছু কৌটো কিনেছি, কেউ বলেছে একটা হাঁড়ির ওপরে সরা কিনেছি, ঢাকা কিনেছি অ্যালুমিনিয়ামের বা স্টিলের, কেউ বলেছেন এবারের মেলায় একটা নাতি আর একটা নাতনিকে নিয়ে গিয়ে মেলায় নিয়ে গিয়ে কিছু কিনে দিয়েছি। এই যে অর্থনীতি, এই যে অর্থনৈতিক রোলিং, এই যে টাকার রোলিং, এর ফলে গ্রামীণ অর্থনীতি, আসলে টাকাটা যাচ্ছে যিনি প্রাপক তার কাছে, সেই টাকা কখনো পাচ্ছেন যিনি গামছা বিক্রি করেন, যিনি গ্রামের মুদিখানার দোকানে লজেন্স বিক্রি করেন, যিনি সবজি বিক্রি করেন, যিনি মিষ্টি বিক্রি করেন, যিনি ওষুধ বিক্রেতা। আসলে এই টাকাগুলোর রোলিং হচ্ছে, গ্রামীণ অর্থনীতি আস্তে আস্তে সুদৃঢ় হচ্ছে। নিন্দুকেরা বলেছেন, তারা দেওয়াল লিখেছে, কিন্তু উন্নয়নের দলিলটা কিন্তু লিখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এই বাংলার সরকার, এবং যার মস্তিষ্ক প্রসূত এই চিন্তা ভাবনা, তিনি আর কেউ নন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে যারা নিন্দা করলেন, যারা ক্রমাগত বলে এলেন লক্ষ্মীর ভান্ডারের অপর নাম হচ্ছে ভিক্ষা নেওয়া, সরকার নাকি ভিক্ষা দিচ্ছেন, আসলে যে ব্যাপারটা হলো, তারা যেটা আড়াল করতে চাইলেন যে লক্ষ্মীর ভান্ডার ভিক্ষা বলে মানুষের মনে একটা এমন প্রভাব বিস্তার করবেন যে মানুষ বলবে না বাবা আমরা লক্ষ্মীর ভান্ডার নেব না।
এই যে প্রভাব বিস্তারের কথা তারা ভেবেছিলেন যে মানুষের মস্তিষ্কে তারা ঢুকে পড়বেন, কিন্তু গ্রাম্য অর্থনীতিতে করোনা পরবর্তী সময়ে যে একটা বিরাট ফাঁকা জায়গা তৈরি হয়েছিল, যেখানে অর্থনীতি ভেঙে পড়েছিল, বহু মানুষের চাকরি গিয়েছে, বহু মানুষ ছোটখাটো যেসব ফ্যাক্টরিতে চাকরি করতেন, ইভেন কোনো কোনো বাড়িতে যারা মেড সার্ভেন্ট হিসাবে কাজ করতেন, করোনা পিরিয়ডে তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, তারা কাজ করতে পারেননি। সুতরাং সেই অর্থনীতিকে সুদৃঢ় করতে, সেই অর্থনীতিকে মজবুত করতে, ভেঙে পড়া অর্থনীতিকে আবার নিজের কোমরে সোজা হয়ে দাঁড় করাতে যিনি এতটা বড় জিনিস ভেবেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধু বাংলায় নয়, বাংলা ছাড়াও বিভিন্ন জায়গায় সারা দেশের বিভিন্ন জায়গার আজকে এটার মডেল হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। আমরা আসব সেই মডেল এবং ভারতবর্ষের আর কোন কোন প্রভিন্সে এটা হয়েছে, তার আগে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নাম্বারে। নমস্কার, আবার ফিরে এলাম। যা নিয়ে ঠিক আলোচনাটা চলছিল, এগিয়ে থাকা, এগিয়ে রাখা, অর্থাৎ বাংলা কতটা এগিয়ে থাকছে, বাংলা তার জনগণকে কতটা এগিয়ে রাখছে। এবং আলোচনা চলছিল যে নারী ক্ষমতা এবং নারী স্বাধীনতা, নারীর আর্থিক স্বাধীনতা পথিকৃৎ কে। আসবো সেই আলোচনায়। একটা ছোট্ট কথা বলে রাখি, যখন কন্যাশ্রী শুরু হয়েছে, সেই কন্যাশ্রী শুরু হবার পর তারপর এসেছিল কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প, বেটি বাঁচাও বেটি পড়াও। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, সমর্থকেরা, তারা বলেছিলেন যে এ তো মোদী সরকার সরাসরি টুকে নিল বাংলার থেকে, কারণ বাংলা করেছে কন্যাশ্রী আর কেন্দ্রীয় সরকার তারপরে নিয়ে এলেন বেটি বাঁচাও বেটি পড়াও। যদিও কন্যাশ্রী যেভাবে বিশ্বে সমাদৃত হয়েছে, কন্যাশ্রী যেভাবে পথ দেখিয়ে দিয়েছে, কন্যাশ্রী যেভাবে সারা বিশ্বে আলোড়ন তৈরি করতে পেরেছে, ভারতবর্ষের মানুষ কিন্তু সেভাবে দেখেনি যে বেটি বাঁচাও বেটি পড়াও কোনো জায়গা করে নিতে পেরেছে। সেই তত্ত্ব এবং তাত্ত্বিক আলোচনা আজকে থাক। আজকে যে কথা আমরা বলছিলাম, এই যে নকল করা, দেখুন নকল করা কিন্তু বা অনুসরণ করা কিন্তু খারাপ জিনিস, এটা কখনোই বলবো না। কারণ মানুষের স্বার্থে কারোর তৈরি কোনো প্রকল্প, কারোর তৈরি কোনো প্রজেক্ট কেউ যদি অনুসৃত করতে চান, তিনি যদি নিজের জায়গায় আনতে চান, সবসময় সেটা স্বাগত এবং সেখানেই বোধহয় সেই প্রকল্পের সর্বাঙ্গীন সাফল্য। এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মী ভাণ্ডার সারা ভারতবর্ষের মধ্যে প্রথম এই কনসেপ্ট নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রান্তিক মানুষকে সাহায্য করবার জন্য এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, নারী ক্ষমতায়নের জন্য, নারীর আর্থিক স্বাধীনতার জন্য। কারা কারা অ্যাডপ্ট করলেন পরবর্তী সময়ে এই স্কিম, এই প্রকল্প, কারা কারা তাদের মতো করে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারকে মডিফাই করে, নামে মডিফাই করে বা কোনো কোনো জায়গায় টুকটাক টেকনিক্যালি মডিফাই করে তারা তাদের রাজ্যে চালু করলেন, সেটাই আজকে আপনাদের কাছে বলবো। প্রথমে বলে রাখি দিল্লি।
রাজধানী ভারতবর্ষের, সেই দিল্লিতে আপের সরকার। সেই সরকারের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তার এক্স হ্যান্ডেলে বলছেন যে আমরা একটা প্রকল্প নিয়ে আসছি, যে প্রকল্পের নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা। এবং এই মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা বলতে গিয়ে তিনি বলে ফেললেন তার কথায় যে এটা নাকি ইকোনমিক ফ্রিডম, মানে অর্থনৈতিক স্বাধীনতা, মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা। স্কিমের মধ্যে কি রয়েছে? স্কিমের মধ্যে রয়েছে যে 18 বৎসরের ঊর্ধ্বে প্রত্যেকটি রেজিস্টার্ড ভোটার, দিল্লি প্রভিন্সের প্রত্যেকটি রেজিস্টার্ড ভোটার, মহিলা ভোটার, তারা 1000 টাকা করে প্রত্যেক মাসে পাবেন তাদের ইকোনমিক ফ্রিডমের জন্য, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, অর্থনৈতিক স্বাধীনতার জন্য। কারা নিয়ে আসছেন? নিয়ে আসছেন আপ। 2025-এর ইলেকশনে তাদের নির্বাচনী ইস্তেহারের নারী ক্ষমতায়ন এবং নারী স্বাধীনতার ফার্স্ট কলামে লেখা থাকছে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা। শুধু দিল্লি না, আপনি মহারাষ্ট্র দেখুন, ড্যাং ড্যাং করে ইলেকশন জিতে চলে এলেন, সংখ্যাগরিষ্ঠতা পেলেন। মানুষ ভেবেছিল এক, ভোটের রেজাল্ট হয়ে গিয়ে দাঁড়ালো অন্যরকম। তার পিছনে তার নিভৃতে যে কারণে মহারাষ্ট্রে বিজেপি বা তার সহযোগী দলগুলো এই সাফল্য, তার পিছনে রয়েছে মাহি লেরকি বাহিন যোজনা। মাহি লেরকি বাহিন যোজনা, এই যোজনাতে 1500 টাকা করে পার মান্থ, প্রত্যেক মাসে 1500 টাকা করে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে দেওয়া হবে 21 থেকে 65 বছরের মধ্যে সেখানকার রেজিস্টার্ড মহিলা ভোটারকে। ভেবে দেখুন দিল্লির পর মহারাষ্ট্রের পর চলে আসুন সদ্য পাওয়া উড়িষ্যা। সেখানকার নাম লক্ষ্মীর ভান্ডার না, সেখানকার নাম সুভদ্রা যোজনা। সেখানেও 21 বছর থেকে 60 বছর পর্যন্ত রেজিস্টার্ড মহিলা ভোটারদের প্রত্যেক ইয়ারে, এটা মান্থলি স্কিম নয়, উড়িষ্যা করলো কি প্রত্যেক ইয়ারে, প্রত্যেক বছরে 10,000 টাকা করে। অর্থাৎ এই 10,000কে যদি দেখেন যে প্রত্যেক মাসে কত টাকা, 833 টাকা, 840 টাকা মতো করে প্রত্যেক ওখানকার মহিলারা তারা পাবেন। কিসের কারণে? নারী ক্ষমতায়ন এবং নারী আর্থিক স্বাধীনতার কারণে। উড়িষ্যার বিজেপি সরকার এটা ঘোষণা করলেন যে সুভদ্রা যোজনা। দিল্লি হলো, মহারাষ্ট্র হলো, এলো উড়িষ্যা। তারপর চলে আসুন তামিলনাড়ুতে গৃহকর্ত্রী যোজনা, যদিও বাংলায় আমরা ছোট করে এটাকে গৃহকর্ত্রী যোজনা বলছি। এই যোজনা শুরু হলো কবে? 27 সেপ্টেম্বর 2024। এই গৃহকর্ত্রী যোজনার ওখানকার ভাষায় একটি নাম রয়েছে কলাইঙ্গার মাগালির উরিমাই থোরাইথিতম। এই প্রকল্প ছোট করে গৃহকর্ত্রী যোজনা, সেখানেতে প্রত্যেক মাসে 1.6 কোটি মহিলাকে, যারা রেজিস্টার্ড ভোটার ওখানকার, তাদের দেওয়া হচ্ছে প্রত্যেক মাসে 1000 করে টাকা। কি ভাবছেন? কোথাও না কোথাও লক্ষ্মীর ভান্ডার লেগে রয়েছে, কোথাও না কোথাও লক্ষ্মীর ভান্ডার লেগে রয়েছে। মনে হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের ছায়া ভোট কেন্দ্রিক রাজনীতিতে অন্যান্য রাজনৈতিক দলগুলো ভোটে জেতার উদ্দেশ্যে তাদের রাজ্যেও কিন্তু একই রকম ভাবে লক্ষ্মী ভান্ডারের ছায়া ক্রমে ক্রমে প্রকট হচ্ছে। তামিলনাড়ুর পর চলে আসুন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা, শিলডে এবং সোরেনের বাজিমাত এই দিয়েই, এখানেও তাই 1000 টাকা করে পার মান্থ। এবং সেই 18 বছরের বয়সের ওপরে যাদের বয়স, তারা পেয়ে যাবেন 1000 টাকা করে প্রত্যেক মাসে। অবশ্যই তাকে সেখানকার রেজিস্টার্ড ভোটার, সেই রাজ্যের রেজিস্টার্ড মহিলা ভোটার হতে হবে। তাহলে ঝাড়খণ্ড চলে এলো। হরিয়ানাতে ডিক্লেয়ার করে দিল, হরিয়ানা ইলেকশনের সময় আমরা ইস্তেহারে একই রকম জিনিস রাখবো। সেখানেও বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা তাহলে নিয়ে আসবো
এই এরকম মহিলা সম্মান যোজনা, মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনার মতো দিল্লিতে যেমন আমরা আমাদের রাজনৈতিক ইস্তারে দিয়েছি, হরিয়ানার ক্ষেত্রে আমরা তাই করব। সেখানকার রেজিস্টার্ড মহিলা ভোটারদের আর্থিক স্বাচ্ছন্দ্য, আর্থিক স্বাধীনতা এবং নারী ক্ষমতায়নের জন্য। চলে আসুন কর্ণাটক, একই রকম ভাবে গৃহলক্ষ্মী যোজনা, এখানেও 1000 টাকা করে পার মান্থ, 21 থেকে 65 বছর, এবং রেজিস্টার্ড ভোটার, সেখানেও মহিলাদের এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে তাদের ক্ষমতায়নের জন্য, তাদের ক্ষমতার বিকাশের জন্য। মধ্যপ্রদেশ লাডলি বহন যোজনা হলো শুরু। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বেশ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন আপনার লক্ষ্মীর ভান্ডার 2021-এ, আর 2023-এ শিবরাজ সিং চৌহান নিয়ে এলেন লাডলি বহিন যোজনা। ভালো কথা, বিপুল ভার্ডিক্ট নিয়ে ক্ষমতায় এলেন, সরকার তৈরি করলেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে হোঁচট খেলো এই প্রকল্প। 2024-এর 20 আগস্ট থেকে এই প্রকল্পের নাম নথিভুক্তকরণ, রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। কেন হয়েছে জানি না, কিন্তু বন্ধ হয়েছে। এবং তাই নিয়ে ওখানকার বিরোধী দল তাই নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাসেম্বলিতে যে প্রকল্প বন্ধ হয়ে গেল কেন। কিন্তু লক্ষ্মীর ভান্ডার গড়গড় করে এগিয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের রেজিস্ট্রেশন প্রতিনিয়ত চলছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্মীর ভান্ডার আস্তে আস্তে বিভিন্ন রূপে নতুন কলেবরে ছেয়ে যাচ্ছে সারা ভারতবর্ষের অন্যান্য প্রভিন্সগুলো। সেখানকার মানুষ উপকৃত হচ্ছেন। হ্যাঁ, কেউ বলতে পারেন, অনেকে বলছেন আমাদের ট্যাক্সের টাকা। দুটো কথা বলে শেষ করব। দেখুন, ট্যাক্সের ফ্রেম স্ট্রাকচার তৈরি করেন কেন্দ্রীয় সরকার। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সের ট্যাক্সের স্ট্রাকচার প্রায় একই রকম। সেখানে ট্যাক্সের টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ট্যাক্সের টাকা যদি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে থাকেন, মানুষের মধ্যে তার ইকোনমিক রোলিং করে থাকেন, তাহলে এর মধ্যে অন্যায় কোথায় আর কার পকেট থেকে কত বেশি যাচ্ছে এটা একটু ভাববেন। আর দ্বিতীয় ভাববেন যে যদি এটা ভোটের রাজনীতি হয়, ভোট পাওয়ার রাজনীতিও হয়, তাহলে এই ধরনের ভোট পাওয়ার রাজনীতিকে সাধুবাদ দিতে হয়। তার কারণ যেখানে মানুষ উপকৃত হয়, সরকার যেখানে সরাসরি এই ধরনের প্রকল্প নিয়ে মানুষের কাছে দাঁড়াতে পারে, সেখানে এটি ভোট পাওয়ার রাজনীতি হলেও মানুষের বাঁচার তাগিদে, অর্থনীতিতে ঘুরে দাঁড়াবার তাগিদে সেই প্রকল্পকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। অপেক্ষা করুন পরের পর্বের জন্য, সেখানে আরো বেশি করে মহিলা ক্ষমতায়ন এবং মহিলাদের স্বাধীনতার কথা আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে এইটুকু। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।